গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাস জুড়ে তোমাদের বইতে যে পশ্চিমবঙ্গ অধ্যায় রয়েছে সেই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিস্তারিত ক্লাস করা শুরু করেছি, তাই তো? সেখানে আমরা পশ্চিমবঙ্গে যে প্রাকৃতিক বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছি। তোমরা আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের কোন কোন প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। ভেরি গুড। পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে জেনেছি, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, ভূপ্রকৃতি, এছাড়া আমরা পশ্চিমবঙ্গের যে অবস্থান অর্থাৎ পৃথিবীর কোথায় বা ভারতবর্ষের কোন স্থানে পশ্চিমবঙ্গ রয়েছে, বা পশ্চিমবঙ্গের আশেপাশের যে রাজ্যগুলি বা যে দেশগুলি রয়েছে তার সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত পড়াশোনা করেছি, তাই তো? এরপর আমরা পশ্চিমবঙ্গের কৃষিকাজ থেকে ধান চাষ, পাট চাষ, চা চাষ এই সম্পর্কেও কিন্তু জেনেছি। এবং গত দুটি ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ভূগোল অর্থাৎ শিল্প সম্পর্কে, পশ্চিমবঙ্গের যে শিল্প সেই শিল্প সম্পর্কে কিন্তু ক্লাস করা শুরু করেছিলাম। সেখানে আমরা কেবলমাত্র দুটি শিল্প ইতিমধ্যে পড়েছি। কোন কোন শিল্প বলতো? ভেরি গুড। যে এক লৌহ ইস্পাত শিল্প এবং দ্বিতীয় কি না পাট শিল্প। এই দুটো শিল্প সম্পর্কে ইতিমধ্যে আমরা ক্লাস করেছি। আজকে আমরা তার ঠিক পরে দেখো রয়েছে তোমাদের বইতে যে পশ্চিমবঙ্গের তুলো বা কার্পাস বস্ত্র শিল্প। এই তুলো বা কার্পাস বস্ত্র শিল্প সম্পর্কে আজকের কিন্তু আমাদের ক্লাস। অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলো বা কার্পাস বস্ত্র শিল্পে উন্নতির কারণ কি, বা পশ্চিমবঙ্গের এই যে কার্পাস বস্ত্রশিল্প কবে, কোথায়, কখন প্রথম স্থাপন হয়েছিল, বর্তমানে এই কার্পাস বস্ত্রবায়ন শিল্পের কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে, আহ, এবং তার সমাধানের উপায় কি, এই যে বিষয়গুলো কয়েকটি রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে একটু দেখি। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার নাম কি? বলো। ভেরি গুড। পশ্চিমবঙ্গের দুটি বৃহদায়তন শিল্প হচ্ছে কারখানার নাম, এক হচ্ছে দুর্গাপুর, যেটাকে আমরা কি বলছি না ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এবং অপরটি হলো বার্নপুর কুলটি, যেটাকে আমরা ইস্কো নামে চিনি। স্বাধীনতার অনেক আগে কিন্তু এই ইস্কো বা বার্নপুর যে কুলটি ষোলো ইস্পাত কারখানা সেটি স্থাপন হয়েছিল, এবং স্বাধীনতার পরে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। তাহলে ভারতের যদি বলে একটা প্রাচীনতম বা ভারতের একটি পুরনো লৌহ ইস্পাত কারখানা উদাহরণ কি, তাহলে তোমরা কি বলবে? বার্নপুর কুলটি। এই বার্নপুর এবং কুলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থান করছে তোমরা জানো? জানো। কোন জেলা? ভেরি গুড। বর্ধমান জেলায় অবস্থান করছে। দেখো, বর্তমানে বর্ধমান দুটি ভাগ হয়েছে। পশ্চিম বর্ধমানে কিন্তু অবস্থান করছে বার্নপুর কুলটি, এবং পূর্ব বর্ধমানে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা বার্নপুর কুলটি এই দুটি কিন্তু দামোদর নদীর তীরে গড়ে উঠেছে, কারণ আমরা জানি যে শিল্প ক্ষেত্রে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় শিল্প কারখানায়। পাশাপাশি কাঁচামালের যে সুবিধা, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে কোন কোন বিষয়গুলো কাঁচামাল বলতো? ভেরি গুড। আকরিক লোহা, কোক কয়লা, এছাড়া ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, এগুলো কি? এগুলো হলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। আশেপাশের অঞ্চলে এই কাঁচামালের সুবিধা থাকার জন্য কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে। দামোদর উপত্যকা, এই দামোদর উপত্যকা অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়। সেই কয়লা কাঁচামাল হিসেবে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ যদি তোমাদের জানতে চায়, তাহলে তোমরা এই কাঁচামালের সুবিধা, এছাড়া জল, দামোদর নদীর জলের সুবিধা, পাশাপাশি বিদ্যুতের সুবিধা রয়েছে, ডিভিসি রয়েছে, এবং এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নিজস্ব পাওয়ার ইউনিট রয়েছে, এগুলো বলবে। দক্ষ শ্রমিক, আশেপাশে অঞ্চলে কিন্তু অসংখ্য জনসঙ্গম লক্ষ্য করা যায়, জনসংখ্যা প্রচুর, ফলে দক্ষ শ্রমিকের কিন্তু এখানে অভাব হয় না।
এছাড়া দক্ষিণ পূর্ব রেলপথ রয়েছে, যাতায়াতের সুবিধা, কাঁচামাল আমদানি রপ্তানি করার সুবিধা, সড়কপথ রয়েছে। আর কি? আর রয়েছে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, যার মাধ্যমে কিন্তু বিদেশেও এই লৌহ ইস্পাত শিল্প ভারত থেকে রপ্তানি করা হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এগুলো কি বলতো? এগুলো হলো পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। তবে বর্তমানে কিন্তু লৌহ ইস্পাত শিল্প নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কি কি সেই সমস্যা বলতো? হ্যাঁ, কেবল জনসংখ্যার চাহিদা বেশি, জনসংখ্যা যেহেতু বেশি তাই চাহিদা বেশি, ফলে রাজ্যে আমাদের কেবলমাত্র দুটো বৃহদায়তন শিল্প কেন্দ্র রয়েছে, আর কিন্তু তেমন নেই। ফলে উৎপাদনের চাপটা এখানে বাড়ছে। বেসরকারি উদ্যোগে যে ইস্পাত কেন্দ্রগুলি স্থাপিত হয়েছে, তাদের যে কর্মপ্রক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলে। এছাড়া নতুন ইস্পাত কেন্দ্র স্থাপন বা জমি সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধার জন্য বর্তমানে এই লৌহ ইস্পাত কারখানাগুলির সমস্যার সম্মুখীন হতে হতে হচ্ছে। সেই তোমরা পড়েছিলে কি? বলো, সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাই না? ভেরি গুড। সেল, বলতো এই সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি গুড। সেলের সদর দপ্তর হচ্ছে কোথায়? না, নিউ দিল্লিতে। দেখো, সরকারি তরফ থেকে যে শিল্প কারখানাগুলিকে আয়ত্তে আনা হয়েছে তাদের উন্নতি সাধন করার জন্য, উৎপাদনশীল ক্ষমতা বাড়ানোর জন্য এবং অভ্যন্তরীণ যে জটিলতা সেটি কাটিয়ে ওঠার জন্য এই সেল কিন্তু গঠন করা হয়েছে, যার সদর দপ্তর কোথায়? না, রয়েছে নতুন দিল্লিতে। এরপর আমরা কি পড়েছিলাম? পাট শিল্প। বলো, যে প্রথম পাটকল কোথায় এবং কবে স্থাপন করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন। 1855 সালে। ভেরি গুড। তাহলে কোথায় হয়েছিল সেটা? না, 1855 সালে হুগলির রিষারায় প্রথম পাটকল কিন্তু স্থাপন করা হয়েছিল। এই পাটকল স্থাপনের পেছনে কিন্তু ইংরেজদের ভূমিকা অনস্বীকার্য। কারণ যখন স্থাপন হয়েছিল তখন কিন্তু ইংরেজরা আমাদের ভারতবর্ষ ওকে রাজত্ব করছে। তখন তারা বিদেশ থেকে কিন্তু এই পাটের যে যন্ত্রপাতি, পাট কলগুলো নিয়ে এসে হুগলি নদীর উভয় তীরে কিন্তু প্রচুর কলকারখানা তৈরি করেছিল, তাই তো? আচ্ছা, কোন কোন স্থানে মনে আছে সেই কেন্দ্রগুলি কি কি? ভেরি গুড। রিষারা, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চাঁদমারি, হাওড়া, শিবপুর, সাঁকরাইল, কামারহাটি, বৈদ্যবাটি, নৈহাটি, পানিহাটি, এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর এরকম পাট শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে পাট শিল্পে কত নম্বর স্থানে রয়েছে বলতো? প্রথম স্থানে রয়েছে। ভেরি গুড। কারণ কি না, পশ্চিমবঙ্গের আবহাওয়া পাট শিল্পের বা পাট চাষের জন্য অনুকূল। আর পাট শিল্পের কাঁচামাল কি? পাটজাত যে আহ, তন্তু সেগুলোই কিন্তু এর কাঁচামাল। ফলে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি পাট কল স্থাপন করা হয়েছে। হুগলি নদী রয়েছে, সেই জলের সুবিধা, বন্দরের সুবিধা রয়েছে কলকাতা বন্দর। এছাড়া বিদ্যুৎ বা তাপবিদ্যুতের সুবিধা, পাশাপাশি ডিভিসি তাপবিদ্যুৎ, কোলাঘাট, সাঁওতালডিহি এইসব অঞ্চল থেকে তাপবিদ্যুতের সুবিধা। অসংখ্য শ্রমিক রয়েছে, আশেপাশের রাজ্য থেকেও কিন্তু শ্রমিক এসে আমাদের এখানে এই পাট শিল্পের উন্নতিতে কিন্তু ব্যাপক অগ্রগতি লাভ করেছে। কিন্তু বর্তমানে এই পাট শিল্প কিন্তু নানা রকম সমস্যায় জর্জরিত এবং একটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। কেন হয়েছে তোমরাই বলো? এক নম্বর কি বললে? যে পাটের বিকল্প দ্রব্য চলে এসেছে, তাই না? যেমন প্লাস্টিক, পলিথিন, আমরা কিন্তু খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারি। তবে এগুলো কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক, তা জেনেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। ফলে পাটজাত যে দ্রব্যগুলি যেমন বস্তা, ব্যাগ, এইগুলোর উৎপাদন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে চাষিরা কিন্তু হতাশ হয়ে এই পাট জাতীয় যে কাঁচামাল পাওয়া যায়, পাট চাষ, সেই পাট চাষটা কিন্তু দিনের পর দিন কমিয়ে ফেলছে। এছাড়া জুট মিল রয়েছে, সেই জুট মিলগুলিতে কিন্তু শ্রমিক ও মালিকের প্রায় সময় অসন্তোষ লেগে থাকে। ফলে ধর্মঘটের সৃষ্টি হয় বা ধর্মঘট চালু হয় এই শিল্প কারখানাগুলিতে। ফলে তার জন্যও কিন্তু বর্তমানে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এই পাট চাষ। পুরাতন যন্ত্রপাতি, সেই ব্রিটিশ আমলে যে যন্ত্রপাতিগুলো
কলকারখানায় রাখা স্থাপন করা হয়েছিল সেইগুলোই কিন্তু দ্বারা এখনো উৎপাদন করা হচ্ছে। তাহলে এত বছর ধরে সেই যন্ত্রপাতি যদি উৎপাদন করা হয়, তার উৎপাদনের ক্ষমতা কমে যাবে। যন্ত্রপাতি কি হবে না, নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, তাই তো? এটাও কিন্তু একটা সমস্যা। আরো একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো, আমাদের পশ্চিমবঙ্গে যে পাটটা উৎপন্ন হয় সেটা কিন্তু অতটা উৎকৃষ্ট মানের পাট নয়। উৎকৃষ্ট মানের পাট কোথায় পাওয়া যায়? বাংলাদেশ। দেখো, পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু পাট উৎপাদনে প্রথম, এবং পাটজাত উৎপাদনেও কিন্তু বাংলাদেশ বর্তমানে অগ্রণী ভূমিকা পালন করে। ফলে দেশীয় যে বাজার, ভারতের যে বাজার, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। ফলে চাষিরা কিন্তু এই পাট চাষে তাদের যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে। আচ্ছা, এটা গেল পাট শিল্পের সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে কি কি গৃহীত ব্যবস্থা নেওয়া হয়েছে বলো তো? বলো। দেখো, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করতে করা হয়েছে। বিকল্প দ্রব্য যেমন প্লাস্টিক পলিথিন যে পরিবেশের পক্ষে ক্ষতিকর সেটা মানুষকে বোঝানো শুরু হয়েছে। ফলে পুনরায় কিন্তু এই পাট শিল্পের আবার জোয়ার আসতে শুরু করেছে। এবং পাটের সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে নতুন জিনিস কিন্তু তৈরি করা হচ্ছে, যেমন জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন শৌখিন আসবাবপত্র বা বাড়ির যে সোফা থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু এই পাটজাত দ্রব্যে তৈরি করার ফলে বর্তমানে কিন্তু মানুষ বা শ্রমিকরা যারা চাষবাস করে তারা কিন্তু আবার এই পাট চাষে উৎসাহ লাভ পাচ্ছে। সরকারের তরফ থেকে বিভিন্ন পাট কলগুলিতে কি করা হচ্ছে না, সাহায্য দান করা হচ্ছে যাতে সেটা চালু থাকে। এই ব্যবস্থাগুলি গ্রহণের মাধ্যমে কিন্তু বর্তমানে পাট শিল্প আবার পুনরুজ্জীবিত হচ্ছে, তাই তো? তাহলে গত ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা কি না, পশ্চিমবঙ্গের তুলো বা কার্পাস বস্ত্র শিল্প। তুলো শিল্প যেটাই, সেটাই কিন্তু বস্ত্র শিল্প, কারণ জামা কাপড় বেশিরভাগ তৈরি হয় কোথা থেকে? তুলো থেকে, তাই না? তাই কার্পাস বস্ত্র শিল্প পশ্চিমবঙ্গে কেমন সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। দেখো, প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের তুলো বা কার্পাস বস্ত্র শিল্প। কার্পাস বস্ত্র শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? কার্পাস বস্ত্র শিল্প। কেন একক বৃহত্তম শিল্প বলতো? কারণ প্রচুর মানুষজন কিন্তু এই শিল্পের উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। ফলে ভারতের একক বৃহত্তম শিল্প কিন্তু হলো কি না, এই কার্পাস বস্ত্রবান শিল্প। একা একটা মানুষ কিন্তু এই বস্ত্র শিল্পের সাথে যুক্ত থাকতে পারে, তার ঘরে কিন্তু সে মেশিন বসিয়ে এসে কাপড় তৈরি করতেও পারে। এই শিল্পে সর্বাধিক মানুষের কর্মসংস্থান ঘটেছে। প্রায় 3.85 কোটি মানুষ কিন্তু এই কর্মকাণ্ডের সাথে যুক্ত। তাহলে ভাবো যে আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে এই কার্পাস বা তুলো বস্ত্রবান শিল্পটা কতটা উন্নত। প্রাচীন কাল থেকেই বাংলায় ও বস্ত্রশিল্প প্রচলন ছিল। প্রাচীন কালেও কিন্তু এই বাংলা থেকে প্রথম বস্ত্রশিল্পের প্রচলন শুরু হয়। বহুদিন ধরেই বাংলার তাঁতের কাপড়ের জগৎজোড়া খ্যাতি কিন্তু রয়েছে। আমরা এখনো দেখি না যে মা কাকিমারা বলে তাঁতের শাড়ি? তাহলে সেই তাঁতের শাড়ির কিন্তু খ্যাতি আজও বা বহুদিন ধরেও চলে আসছে, বিদেশেও কিন্তু এর খ্যাতি রয়েছে। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্প। তাহলে কতকগুলো প্রশ্ন এখানে তোমাদের সামনে আসছে, সেগুলো কি কি না, ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? কার্পাস বস্ত্রবয়ন শিল্প। আবার যদি বলে যে পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পের নাম কি? কার্পাস বস্ত্র শিল্প। দেখো, 1818 খ্রিস্টাব্দে হাওড়ার ঘুষুড়িতে প্রথম পশ্চিমবঙ্গ তথা ভারতের যন্ত্রচালিত বস্ত্রকল গড়ে ওঠে। আগে মানুষ হাতের মাধ্যমে কিন্তু এই তাঁত বুনে শাড়ি তৈরি করত, মানুষ হাতেই। কিন্তু 1818 খ্রিস্টাব্দে হাওড়ার ঘুষুড়িতে প্রথম ভারত তথা পশ্চিমবঙ্গে যন্ত্রচালিত যে বস্ত্র কল সেটি গড়ে ওঠে। তাহলে তোমরা এখানে কি মনে রাখবে? তোমরা কিন্তু এখানে মনে রাখবে কবে, কোথায় প্রথম যন্ত্রচালিত বস্ত্রকল গড়ে ওঠে। পরীক্ষায় কিন্তু খুব আসে, হাওড়ার ঘুষুড়িতে। আচ্ছা, এর পরে রয়েছে দেখো শিল্প কেন্দ্র সমূহ, অর্থাৎ কোন অঞ্চলে এই শিল্পটা কেন্দ্রীভবন বেশি ঘটেছে। বস্ত্রবান শিল্প
পশ্চিমবঙ্গের কোন জায়গায় বেশি গড়ে উঠেছে? বর্তমানে রাজ্য সরকারি ও বেসরকারি মালিকানায় 41টিরও কিন্তু কাপড় কল চালু রয়েছে। তাহলে বর্তমানে কতগুলি কাপড় কল চালু রয়েছে পশ্চিমবঙ্গে? 41টি কাপড় কল কিন্তু বর্তমানে চালু আছে। এই যে 41টি কাপড় কল যে স্থানগুলোতে গড়ে উঠেছে তাকে কিন্তু আমরা দুটি অঞ্চলে ভাগ করতে পারি। একটা কি হুগলি শিল্পাঞ্চল এবং দ্বিতীয়টা কি অন্যান্য শিল্পাঞ্চল। হুগলি শিল্পাঞ্চল কোন কোন জায়গা রয়েছে? হুগলি নদী, তোমরা জানো সকলে যে গঙ্গা নদীর একটি প্রধান শাখা নদী হচ্ছে হুগলি নদী, আর একটি কি ভাগীরথী নদী। মুর্শিদাবাদ থেকে নদিয়া পর্যন্ত বা নবদ্বীপ পর্যন্ত যে অংশটা গঙ্গার সেটাকে আমরা কি বলি? ভাগীরথী। এবং তারপর থেকে বঙ্গোপসাগর অব্দি যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে হুগলি নামে, সেটি কি না গঙ্গার একটি শাখা নদী হুগলি নদী। এই হুগলি নদীর দুই তীরে কিন্তু অবস্থিত বস্ত্রকলগুলি গড়ে উঠেছে। হুগলি নদীর দুই তীরে বস্ত্রশিল্প গড়ে উঠেছে। কোন কোন স্থানে গড়ে উঠেছে? দেখো, হাওড়া, তোমরা সকলেই নাম শুনেছ। হাওড়া, শ্রীরামপুর, রিষাড়া, শ্যামনগর, এছাড়া বেলঘরিয়া, ফুলেশ্বর, কল্যাণী, ঘুষুড়ি, শালকিয়া, উলুবেড়িয়া, এই যে স্থানগুলো রয়েছে গঙ্গার পাশে, প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে গঙ্গার তীরবর্তী অঞ্চল বা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই কার্পাস বস্ত্রবয়ন শিল্প কিন্তু গড়ে উঠেছে। দেখো এই যে ছবিতে তোমরা বুঝতে পারবে, এই লাল অংশগুলো পাট শিল্প, কিন্তু এই যে গোল করে দেওয়া আছে সেটা বস্ত্র শিল্প। এই অঞ্চলগুলো, এই একটা, এই যে শ্রীরামপুর নদীর কাছাকাছি অঞ্চলে কিন্তু এগুলো গড়ে উঠেছে। অন্যান্য কি রয়েছে? দেখো, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার কিন্তু বড় জোড়া অঞ্চলে এই শিল্প অর্থাৎ বস্ত্রবয়ন শিল্প কিন্তু গড়ে উঠেছে। তোমরা এখানে মনে রাখবে যে হুগলি নদীর উভয় তীরে বস্ত্র শিল্পগুলি গড়ে উঠেছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে 41টি কিন্তু কাপড় কল রয়েছে। আচ্ছা, এরপরে কি আছে দেখবো যে, আচ্ছা, কার্পাস বস্ত্রশিল্পে উন্নতির কারণ। কার্পাস বস্ত্রশিল্প পশ্চিমবঙ্গে কিন্তু একটি প্রাচীনতম শিল্প এবং অসংখ্য মানুষ কিন্তু এই শিল্পের সাথে যুক্ত এবং এখনো কিন্তু এই শিল্পের মাধ্যমে অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। কোন কোন কারণবশত পশ্চিমবঙ্গের এই বস্ত্রশিল্পে এত উন্নতি ঘটেছে? এক, আর্দ্র জলবায়ু। সমুদ্র সমাপন্ন আর্দ্র জলবায়ুতে ভালো সুতো ও কাপড় তৈরি হয়। তাহলে সমুদ্র তীরবর্তী অঞ্চল, বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল তো আমরা থাকি, তাহলে সেই তীরবর্তী অঞ্চলে কিন্তু সমভাবাপন্ন আবহাওয়ার জন্য বা আর্দ্র জলবায়ুতে সুতোটা খুব ভালো এবং কাপড় কিন্তু ভালো তৈরি করা যায়। দ্বিতীয়ত কি? বিদ্যুতের প্রাচুর্য। পশ্চিমবঙ্গের ব্যান্ডেল, টিটাগড়, দুর্গাপুর, মেজিয়া ও ডিভিসি বিদ্যুৎ কেন্দ্র থেকে সহজেই পর্যাপ্ত যে বিদ্যুৎ শক্তি রয়েছে সেটা পাওয়া যায়। বর্তমানে নানান যন্ত্রপাতির সাহায্যে কিন্তু এই বস্ত্র কলগুলি চালানো হয়। ঠিক আছে, অনেক যন্ত্রপাতি রয়েছে, অর্থাৎ সেগুলো কি অত্যাধুনিক যন্ত্রপাতি যা কাপড় তৈরি করছে। তাহলে সেগুলো চালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুতের প্রয়োজন। তাহলে সেই বিদ্যুৎগুলি কোত্থেকে আসে? না ব্যান্ডেল, টিটাগড়, দুর্গাপুর, মেজিয়া, ডিভিসি প্রভৃতি যে বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকে কিন্তু বিদ্যুৎ আসে। আর কি? উন্নত পরিবহন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ আমাদের পশ্চিমবঙ্গে যেটা কানেক্ট রয়েছে, যে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? না কলকাতা শহরে। ফলে রেলপথের সুবিধা 2, 4, 5, 6, 31, 42 ও 60 নম্বর জাতীয় সড়ক সহ উন্নত পরিবহনেও কিন্তু সুবিধা এখানে রয়েছে। অর্থাৎ যে দ্রব্যগুলি আমি আমদানি করছি তাতে সুবিধা রয়েছে গাড়িতে। আবার যখন আমি দ্রব্যগুলি রপ্তানি করব তখনও কিন্তু এই সড়ক পথের সুবিধা পাওয়া যায়। বর্তমানে এই সড়ক পথের কিন্তু নাম আবার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? যে কার্পাস বস্ত্রশিল্পের উন্নতির কারণ হচ্ছে আর্দ্র জলবায়ু, বিদ্যুতের প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা। এরপরে 4 নম্বর রয়েছে, দেখো, আমদানি ও রপ্তানির সুবিধা। কলকাতা ও হলদিয়া বন্দর রয়েছে আশেপাশে অঞ্চলে, ফলে খুব সহজেই যে দরকারি কাঁচামাল ও যন্ত্র আমদানি এবং বস্ত্রজাত দ্রব্য রপ্তানির সুবিধা কিন্তু এখানে রয়েছে।
দেখো, বস্ত্র কিন্তু এমন একটা জিনিস, সারা পৃথিবী জুড়ে কিন্তু তার চাহিদা রয়েছে, তাই না? ফলে যেখানে উন্নত বস্ত্র তৈরি হবে, সেখান থেকে কিন্তু সারা বিশ্বে সেটা রপ্তানি করা যায়। ফলে রপ্তানি কিন্তু সুবিধা রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে। বন্দর রয়েছে, যেমন হলদিয়া বন্দরের ছবি দেখো, এই জাহাজের মাধ্যমে কিন্তু বস্ত্র পুরো পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ে। 5, ঘন জনবসতির জন্য সুলভ ও কলকাতা শিল্পাঞ্চলের দক্ষ শ্রমিকের সহজলভ্যতা এখানে এই শিল্পের উন্নতির কারণ হয়েছে। তাহলে বস্ত্র বয়ন শিল্পের উন্নতির পিছনে পশ্চিমবঙ্গে দক্ষ শ্রমিকেরও কিন্তু অবদান রয়েছে। পূর্বপুরুষ ধরেই কিন্তু তারা এই কাজের সাথে যুক্ত, ফলে তারা কিন্তু দক্ষ শ্রমিকে পরিণত হয়েছে। এবং এই শ্রমিকের কিন্তু সহজলভ্যতাও রয়েছে, অর্থাৎ জনবসতি বেশি হওয়ায় খুব কম খরচে কিন্তু এইসব অঞ্চলে প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে এই শিল্প উন্নতি লাভ করেছে। বাজার, জনবহুল স্থানীয় বাজারের বিপুল চাহিদা। আমরা জানি যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ভারতে কিন্তু চতুর্থতম স্থানে রয়েছে। প্রায় 11-12 কোটি মানুষ কিন্তু এই পশ্চিমবঙ্গে বসবাস করে বর্তমানে। ফলে এই যে বিপুল মানুষের যে চাহিদা বস্ত্রের, সবাই জামা কাপড় পরে, নিত্য নতুন জামা কাপড় পরছো, তাহলে সেই যে বস্ত্র চাহিদা, এর ফলে কিন্তু কারখানাগুলি আরো উন্নত হতে সাহায্য করেছে। যেখানে চাহিদা ভালো হবে, বাজার ভালো হবে, সেই অঞ্চলে কিন্তু বস্ত্র আরো বেশি করে উন্নতি হবে, বা উৎপাদনশীলতা সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলে পশ্চিমবঙ্গে কিন্তু বস্ত্রবয়ন শিল্প বৃদ্ধি পেয়েছে বা উন্নতি লাভ করেছে। আর কি রয়েছে? পরিকাঠামোগত উন্নতি। পরিকাঠামোগত উন্নতি কি? উন্নত পরিকাঠামো এখানে বস্ত্রশিল্পের উন্নতির কারণ হয়েছে। অর্থাৎ শিল্প কারখানা থেকে শুরু করে সমাজের যত দিন বাড়ছে, তত মানুষ কিন্তু আরো আধুনিকতর হচ্ছে। সেটা পোশাক পরিচ্ছদ হোক, খাওয়া দাওয়া হোক, সমস্ত দিক থেকে কিন্তু মানুষের পরিকাঠামোগত বা আধুনিকতার দিকের ছোঁয়া কিন্তু তাদের লাগছে। ফলে দেখবে জামার ডিজাইন বা শাড়ির ডিজাইন এগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়। তো সেই নতুনের সাথে তাল মিলিয়ে কিন্তু পরিকাঠামোগত উন্নতির ফলে বস্ত্রশিল্প কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে না, উন্নতি লাভ করছে। মূলধন, মেইন জিনিস কি? মূলধন, টাকা পয়সা। একটা কারখানা বা একটা বস্ত্রবান শিল্প কারখানা যখন আমি চালাবো, তখন কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। সেখানে বিভিন্ন সরকারি নীতি গ্রহণ করতে হয়। এছাড়া শ্রমিকদের মাইনে, এছাড়া অন্যান্য কাজের জন্য কিন্তু প্রচুর মূলধনের, কাঁচামাল আমদানি করা, প্রচুর মূলধনের প্রয়োজন হয়। প্রথমে ব্রিটিশরা এই পিছনে মূলধন প্রদান করত। বস্ত্রশিল্প গড়ে ওঠার পিছনেও এই প্রথম বস্ত্রকল কোথায় গড়ে ওঠে বলো? প্রথম বস্ত্রশিল্প কোথায় গড়ে ওঠে? হাওড়ার ঘুষুরিতে। এখানে কিন্তু ইংরেজরা দ্বারা কিন্তু প্রথম এই বস্ত্র কলটা স্থাপন করা হয়েছিল। তাহলে তারা কিন্তু এখানে ইনভেস্ট করতো। ইনভেস্ট করে যে দ্রব্যটা উৎপাদন হতো, সেটা কিন্তু তারা নিয়ে গিয়ে বাইরের দেশে বিক্রি করতো। তাহলে প্রথমে ব্রিটিশ মূলধন, বর্তমানে সরকারি মূলধন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এছাড়া এলআইসিআই, আইডিবিআই, আইএফসিআই যে প্রাইভেট ব্যাংকগুলি রয়েছে, সেগুলোও কিন্তু মূলধন বিনিয়োগ করে তুলো শিল্পের উন্নতিতে সহযোগিতা ঘটিয়েছে। অর্থাৎ ব্যাংক তো কারখানাকে ঋণ দিচ্ছে, সাথে সাথে প্রাইভেট যে ব্যাংকগুলো রয়েছে, সেগুলোও কিন্তু তাদের ঋণ দিয়ে কি করছে না, উৎপাদনশীলতাকে বজায় রাখতে সাহায্য করছে। দেখো, এছাড়া বর্তমানে সরকারি প্রচেষ্টার বন্ধ কলকারখানাগুলো খোলার চেষ্টা হচ্ছে। শ্রমিক মালিক যে বিরোধিতা মেটাতে সরকারের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মহারাষ্ট্র, গুজরাট সরকারের সাথে আলোচনা করে কাঁচামালের যোগান বৃদ্ধি প্রভৃতির চেষ্টা করা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। বস্ত্রবান শিল্পে ভারতের মধ্যে গুজরাট, মহারাষ্ট্র এগুলো কিন্তু খুবই উন্নত। গুজরাটের সুরাট এই অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে কাপড় তৈরি হয়, জামা কাপড় তৈরি হয়। ফলে এই অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সেই কাঁচামালের সুবিধা থাকবে। আর বস্ত্রবান শিল্পের কাঁচামাল কি? তুলো। তাহলে সেই তুলো কিন্তু গুজরাট অঞ্চল বা মহারাষ্ট্রে কিন্তু খুব ভালো উৎপন্ন হয়। সেখান থেকে সরকারের সাথে কথা বলে সহযোগিতার মাধ্যমে সেখান থেকে কিন্তু কাঁচামাল পশ্চিমবঙ্গে নিয়ে আসার সুবিধা করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গও কিন্তু বর্তমানে এই বস্ত্রবয়ন শিল্প দিনের পর দিন উন্নতি লাভ করছে। মনে থাকবে। তাহলে এই যে পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এগুলো কি না, পশ্চিমবঙ্গে বস্ত্রবয়ন বা কার্পাস বস্ত্রবয়ন শিল্প উন্নতি লাভের কারণগুলি আমি আলোচনা করলাম তোমাদের সাথে।
এরপর আমরা কি আলোচনা করব না কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যৎ পরিকল্পনাও বা কি সেই সম্পর্কে জানবো। দেখো, রয়েছে কার্পাস বস্ত্রশিল্পের সমস্যা। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রতিবন্ধকতা বস্ত্রশিল্পের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই প্রতিবন্ধকতাগুলি কি কি? ১ নম্বর, কাঁচামালের সমস্যা। কাঁচামাল, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, যে কার্পাস উৎপাদনে অঞ্চলগুলি পশ্চিমবঙ্গ থেকে দূরে অবস্থান করছে। কার্পাস মানে কি? তুলো। সেই অঞ্চলগুলি কি? গুজরাট, মহারাষ্ট্র, দাক্ষিণাত্য মালভূমির যে অঞ্চল, কিছু কিছু অঞ্চল, সেখানে কৃষ্ণ মৃত্তিকায় খুব ভালো কিন্তু কার্পাস উৎপন্ন হয়। আমাদের পশ্চিমবঙ্গের মৃত্তিকা কেমন? পলিমৃত্তিকা। এখানে বেশি ধান চাষ হয়, পাট চাষ হয়, কার্পাস কিন্তু তেমন উৎপন্ন হয় না। ফলে যে কারখানাগুলো রয়েছে সেখানে তো কাঁচামাল নিয়ে আসতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এই স্থানগুলোর দূরত্ব বেশি হয়ে যাওয়ার ফলে কাঁচামাল কিন্তু ঠিকমতো আদান প্রদান করা সম্ভব হচ্ছে না। এছাড়া এত দূর থেকে কাঁচামাল নিয়ে আসলে তার একটা পরিবহনের ব্যয় তো অবশ্যই আছে, আছে তো। সেই ব্যয় ভারও কিন্তু কোথায় চাপছে না? এই কলকারখানার মালিকদের উপরে চাপছে। এটি একটি সমস্যা। আর তোমাদের প্রথমেই আমি আলোচনা করেছিলাম যে কোনো একটা অঞ্চলে যখন আমি বা যখন কোনো বড় কলকারখানা গড়ে উঠবে, তার পিছনে কারণ থাকবে কি না? কাঁচামালের সুবিধা। আমাদের এই বস্ত্রবান শিল্পের কাঁচামাল বহু দূর থেকে আসে বলে কিন্তু একটি সব থেকে বড় সমস্যা। দ্বিতীয় কি? ছোট শিল্প। এখানকার বেশিরভাগ কাপড় মিল ছোট বলে উৎপাদন কম হয়। আমাদের পশ্চিমবঙ্গে যে কাপড় কলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ছোট আয়তন, ঠিক আছে? অন্যান্য জায়গায় যেমন মহারাষ্ট্র, গুজরাট, সেখানে কিন্তু বিরাট বড় বড় কাপড় কল সেন্টার রয়েছে বা কাপড় কল কারখানা রয়েছে। সেখানে একসাথে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে কাপড় কল ছোট ছোট ছোট, কারোর বাড়িতেও রয়েছে নিশ্চয়ই, সেরকম বাড়ি থেকেও কিন্তু কাপড় তৈরি করছে, কুটির শিল্পের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে বৃহদায়তন যে শিল্প আকার নেবে বস্ত্রবান শিল্প, সেটি কিন্তু হচ্ছে না। তাই ছোট শিল্পে পরিণত হয়ে গেছে কে না? বস্ত্র শিল্প। দেখো, এই যে বাড়িতে এরকম যন্ত্র বসিয়ে কিন্তু কাপড় তৈরি করা হচ্ছে। তৃতীয় কি? পুরনো যন্ত্রপাতি। সেই 1818 সালে কিন্তু ঘুষুরিতে যন্ত্রপাতি বসানো হয়েছিল, কিসের না? বস্ত্রবান শিল্প। তারপর থেকে কাপড় কলগুলি পুরনো ও অটোমেটিক না হওয়ার জন্যে উৎপাদন কম হচ্ছে ও নিম্নমানের কাপড় তৈরি হচ্ছে। দিনের পর দিন যত যাচ্ছে তত কিন্তু মানুষের চাহিদার সাথে সাথে তাদের আহ, রুচিবোধও কিন্তু পাল্টাচ্ছে। ফলে নতুন নতুন কাপড় ইত্যাদিও তৈরি হচ্ছে। আর পশ্চিমবঙ্গ কি না? পুরনো সেই কাপড় কল রয়েছে। ফলে কি হয় না? অটোমেটিক মেশিন না হওয়ার জন্য কিন্তু মানুষের হাতের দ্বারা, দেখো, এই দেখো, মানুষ কিন্তু হাতের সাহায্যে যন্ত্রে কাপড় উৎপন্ন করছে। কিন্তু বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র, এইসব অঞ্চলে কাপড় কল চলে এসেছে। খুব সহজেই কিন্তু মেশিনের সাহায্যে যন্ত্রপাতির সাহায্য নিয়ে কাপড় তৈরি করা যাচ্ছে। এর জন্য কি হচ্ছে বলতো? উৎপাদন ব্যয় বেশি বলে বাজারের দাম বেড়ে যাচ্ছে। ফলে মানুষের চাহিদা কিন্তু কমে যাচ্ছে। আর মানুষ যেখানে সস্তা পাবে জিনিস, মানুষ তো সেখানেই যাবে। ফলে পশ্চিমবঙ্গে যে জামা কাপড়গুলো তৈরি হচ্ছে সেগুলোর দাম বেশি। অপরদিকে গুজরাট বা মহারাষ্ট্র যে কাপড় কল থেকে কাপড়গুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। নাম্বার 4, অদক্ষ শ্রমিক। শ্রমিকদের কম দক্ষতার কারণে শ্রমিক প্রতি কম উৎপাদন হয়। অন্যান্য দেশ রয়েছে যেখানে কি একজন শ্রমিক কিন্তু বছরে যে কাপড় বা বস্ত্র উৎপাদন করে, আমাদের দেশে কিন্তু তার অর্ধেকেরও অনেক কম বস্ত্র উৎপাদন করে। ফলে কি? এখানে উৎপাদনশীলতা কম, শ্রমিকের দক্ষতা তেমন নেই। ফলে কিন্তু কাপড় কলগুলোতে উৎপাদনটা অনেক কম। আশা করি বুঝতে পেরেছো। পুরনো যন্ত্রপাতি, অদক্ষ শ্রমিক। আর কি রয়েছে দেখো, বিদ্যুতের ঘাটতি ও শ্রমিক মালিক অসন্তোষ। আমাদের টিভি চ্যানেলে বা খবরের চ্যানেলে বা পেপারে তোমরা প্রায়শই দেখবে যে একটি কারখানায় শ্রমিক মালিক অসন্তোষ লেগে গেছে। ফলে ধর্মঘট লেগে গেছে। ধর্মঘট মানে কি? কাজ বন্ধ। আর কাজ বন্ধ হলে সব থেকে সমস্যা কারা পড়বে? সাধারণ মানুষ বা শ্রমিকরা, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে, তাই না? শুধু রোজগার নয়, তাদের কিন্তু যে উৎপাদনশীলতা ব্যাঘাত ঘটবে, উৎপাদন অনেকটা কমে যাবে। আশেপাশে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু জিনিসপত্র তৈরি করতে
পারবে না। ফলে ধীরে ধীরে কাপড় কলটি কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই তো? এটিও একটা সমস্যা। প্রতিযোগিতা, কৃত্রিম তন্তুজাত বস্ত্র ও জাপান চীনের উন্নতি বা জাপান ও চীনের উন্নত বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতার কারণে বাজারে হ্রাস পাওয়ায় ভারতের মতো পশ্চিমবঙ্গ কিন্তু এই শিল্পে মন্দা দেখা দিচ্ছে। দেখো, কৃত্রিম তন্তু চলে এসছে বাজারে, সেটা দিয়ে কিন্তু খুব সহজে জাপান চীন মেশিনের সাহায্যে নতুন নতুন বস্ত্র উৎপাদন করছে। ফলে ভারতবর্ষ তো বাজারের দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে পিছিয়ে যাচ্ছে, সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু এই শিল্পের মন্দা দেখা দিচ্ছে। তাহলে প্রতিযোগিতা, এটাও কিন্তু একটা সমস্যা। তাহলে এই 6টা সমস্যা তোমার সাথে আলোচনা করলাম, এগুলো নিয়েই তোমরা পড়াশোনা করবে বা এগুলো পরীক্ষা আসলে এগুলোই লিখবে যে পশ্চিমবঙ্গের বর্তমানে বস্ত্রবয়ন শিল্পের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখবে যে বস্ত্রবয়ন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কি সেই সম্পর্কে। বস্ত্রবয়ন শিল্পের সমস্যার সমাধান বা উন্নতির সম্ভাবনা। দেখো, পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতে কিন্তু জনসংখ্যা খুব বেশি। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, এছাড়া পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু অসংখ্য জনসংখ্যা রয়েছে। ফলে কি হয়েছে না, বস্ত্র এবং পোশাকের চাহিদাও কিন্তু খুব বেশি। তাহলে মানুষের যদি চাহিদা বেশি থাকে, তাহলে সেই দ্রব্যটি কি মার্কেটে নিয়ে গেলে সেটা কি বিক্রি হবে না হবে না বলো তো? হবে। তার জন্য কিছু কিছু পদ্ধতিগত চেঞ্জ করতে হবে, বস্ত্রশিল্পের কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া চাহিদা অনুযায়ী বস্ত্র তৈরি, আধুনিকীকরণ, এই বিষয়গুলোর কিন্তু মাথায় রাখতে হবে। আর বস্ত্রবয়ন শিল্প কিন্তু এর ভবিষ্যৎ কখনোই যে খারাপ সেটা বলা যাবে না, কারণ বস্ত্র কিন্তু সকলেরই প্রয়োজন। ফলে আধুনিকতার ছোঁয়া লাগালে কিন্তু এই বস্ত্র বয়ন শিল্প আরো উন্নতি লাভ করবে ভারতে, তাই না? দেখো এখানে কি কি পয়েন্ট রয়েছে। 1 নম্বর, উন্নত প্রযুক্তির মাধ্যমে কলকারখানাগুলির আধুনিকীকরণের ব্যবস্থা করতে হবে। 1 নম্বর, ভেরি গুড পয়েন্ট। অর্থাৎ যন্ত্রপাতি যত আমি আধুনিকতা করব, তত কিন্তু আমার উৎপাদনও বাড়বে এবং নতুন ফ্যাশনেবল যে জিনিসগুলো বা নিত্য নতুন যে বস্ত্র তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তৈরি করা যাবে, তাই তো? এই উদ্দেশ্যে 1986 খ্রিস্টাব্দে 750 কোটি টাকা ব্যয়ে ভারত সরকার বয়ন আধুনিকরণ ভান্ডার কিন্তু স্থাপন করেছে। তাহলে ভারত সরকার কিন্তু এই বস্ত্রবয়ন শিল্প উন্নতির জন্য কি করেছে না, অনেক অর্থ লগ্নি করেছে। এর সুফল পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্পও কিন্তু পড়েছে। বিশেষ করে গুজরাটে এই শিল্পের প্রভাব সব থেকে বেশি পড়েছে। এছাড়া আমাদের রাজ্য যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে। দ্বিতীয়ত কি, যোশী কমিটির সুপারিশ অনুসারে অন্তঃশুল্ক হ্রাস করায় সুফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা কাঁচামাল আমি বাইরের স্টেট থেকে আমি পশ্চিমবঙ্গে নিয়ে আসবো, তাহলে বাইরের স্টেটকে আমাকে শুল্ক দিতে হবে। তাহলে অন্তঃরাজ্য যে রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে যদি শুল্ক হ্রাস পাওয়া যায় বা শুল্ক হ্রাস কমানো যায়, তাহলে কিন্তু এই বস্ত্রবয়ন শিল্প শুধু গুজরাট বা মহারাষ্ট্র এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো ভারতেও কিন্তু ছড়িয়ে পড়বে। এই যে সুফল যোগী কমিটির সুপারিশ অনুযায়ী শুল্ক কমানো হয়েছে, তার ফলে কিন্তু এর সুফল বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও পাওয়া যাচ্ছে। 3 নম্বর, ভারত সরকার কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা স্থাপন ফলে পশ্চিমবঙ্গের কাপড়ের বাজার বিদেশেও কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কাপড়গুলি বা বস্ত্রগুলি বা পোশাকগুলি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বিদেশের বাজারে গিয়েও সরকারের তরফ থেকে বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার ফলে এই যে বস্ত্রবান শিল্পের সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমেছে। দেখো, বস্ত্রবান শিল্পের উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল, যদি এটাকে একটু আধুনিকতর বা চাহিদা অনুযায়ী বস্ত্র তৈরি, পোশাক তৈরি বা শিল্প স্থাপনের জন্য আরো নতুন পরিকাঠামো গড়ে তোলা, পরিকাঠামোগত উন্নয়ন করার ফলে কিন্তু এই শিল্পের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা কি শিখলাম যে তুলো বা কার্পাস বস্ত্রবান শিল্প পশ্চিমবঙ্গের মধ্যে যে রয়েছে, পশ্চিমবঙ্গের তুলো ও কার্পাস বস্ত্রবান শিল্প সম্পর্কে। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে।
এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু আলোচনা করব। 1 নম্বর দেখো, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? বলো, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? ভেরি গুড, কার্পাস বস্ত্রবান শিল্প। প্রচুর মানুষ কিন্তু, প্রায় 3 কোটির বেশি মানুষ কিন্তু এই শিল্পের সাথে যুক্ত আছে। দ্বিতীয় প্রশ্ন কি, ভারতের প্রথম যন্ত্রচালিত বস্ত্রকল গড়ে ওঠে কবে? কত সালে প্রথম যন্ত্রচালিত যে বস্ত্রকল সেটা গড়ে ওঠে? ভেরি গুড, 1818 সালে কিন্তু প্রথম যন্ত্রচালিত বস্ত্রকল সেটি কিন্তু গড়ে ওঠে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে, যে পশ্চিমবঙ্গ তথা ভারতে প্রথম যন্ত্রচালিত বস্ত্রকল গড়ে ওঠে কোথায়? বলো, কোথায় প্রথম বস্ত্রকল গড়ে ওঠে? পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের 1818 সালে কোথায় না হাওড়ার ঘুষুড়িতে কিন্তু প্রথম বস্ত্রকল স্থাপন করা হয়, এবং এই স্থাপনের পিছনে ইংরেজদের ভূমিকা ছিল, তাই তো? এটা ঐতিহাসিক কারণ ছিল এর পিছনে, সেটা তোমরা জেনেছো ইতিমধ্যেই। 4 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কার্পাস বস্ত্রশিল্প উন্নতির কারণগুলি লেখো। তাহলে খুব ভালো করে পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে। কি কি পয়েন্ট আছে বলো? বস্ত্রশিল্প উন্নতির কারণ কি কি? কলকাতা বন্দরের সুবিধা রয়েছে, আমদানি রপ্তানির জন্য যন্ত্রপাতি থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য এটি রয়েছে। বিদ্যুতের সুবিধা রয়েছে। এছাড়া কি রয়েছে না আর্দ্র জলবায়ু, সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল হওয়ায় এখানে কিন্তু আর্দ্র জলবায়ুর জন্য সুতো এবং কাপড় খুব ভালো কিন্তু তৈরি হয়, তাই না? এছাড়া সুলভ শ্রমিক, মানুষের উত্তর পূর্ব ভারতের বিপুল মানুষের চাহিদা, বিদ্যুৎ, এগুলো কিন্তু সবই পশ্চিমবঙ্গের কার্পাস বস্ত্রশিল্প উন্নতিতে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের কার্পাস বস্ত্রশিল্পের বর্তমান সমস্যাগুলি কি কি? এই সমস্যাগুলো পয়েন্টগুলো বলবে। কি কি পয়েন্ট? যে পুরনো যন্ত্রপাতি, তুলোর অভাব, এছাড়া অন্যান্য অঞ্চলের সাথে প্রতিযোগিতা, আধুনিকরণের সমস্যা, রুগ্ন কারখানার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু তোমরা আলোচনা করবে কার্পাস বস্ত্রশিল্পের সমস্যাগুলির মধ্যে। এরপর 6 নম্বর কি রয়েছে দেখো, কার্পাস বস্ত্রশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বস্ত্রশিল্পের সম্ভাবনা বা পোশাক কিন্তু মানুষ পরবে, এবং যত দিন যাবে মানুষ কিন্তু আধুনিক হবে, এবং সেই আধুনিকতার সাথে তাল মিলিয়ে যদি বস্ত্র সেইভাবে তৈরি করা হয়, ধরো চাহিদা অনুযায়ী মানুষের, বা আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে, ফলে বস্ত্র কিন্তু এই শিল্পের উন্নতি প্রবল, তাই তো? এই পয়েন্টগুলো আমরা এক্ষুনি পড়ে এসেছি। ভেরি গুড। এরপরে দেখো যে 7 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বস্ত্রশিল্প কারখানার সংখ্যা কতগুলি? বলো। ভেরি গুড, 41টি কিন্তু বর্তমানে কাপড় কল আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। বেশিরভাগ কাপড় কল কিন্তু পশ্চিমবঙ্গে স্বাধীনতার আগে গড়ে উঠেছিল, ইংরেজদের দ্বারা স্থাপন হয়েছিল, তাই না? কোথায় স্থাপন হয়েছিল বলতো? হুগলি নদীর উভয় তীরে। সেই অঞ্চলের নাম তোমাদের মনে আছে? কোন কোন স্থানে কাপড় কল আহ, বা কাপড় বস্ত্র শিল্প কারখানাগুলি গড়ে উঠেছিল? বালি, রিষড়া, ঘুষুড়ি, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, পানিহাটি, নৈহাটি, শিবপুর, সাঁকরাইল, অর্থাৎ হুগলি নদীর উভয় তীরে যে 100 কিলোমিটার অঞ্চল রয়েছে, সেই 100 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু বিরাট এরকম কাপড় কল গড়ে উঠেছিল। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বস্ত্র শিল্প সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের যে চা শিল্প রয়েছে সেই চা শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।